কিরেতে সকাল 9টা বেজে যাচ্ছে, তুই ঘুম থেকে কখন উঠবি? তোকে নিয়ে আমি আর পারছি না। প্রত্যেকটা দিন তোকে আমার বকবক করে ঘুম থেকে উঠাতে হয় কেন? জামাইয়ের বাড়ি যাওয়ার পর কি তোর শাশুড়ি তোকে এভাবে ডেকে তুলবে? আমার আর ভাল লাগছে না তে। এই সকাল 10টা 9টা পর্যন্ত কে ঘুমাই বলতো? উফ মা, আসছে তো, এমন কেন করছো? তুমি না আমার মিষ্টি সোনা মা। আমি না তোমার একমাত্র মেয়ে, তাহলে তুমি আমাকে এভাবে কেন বকছো? আমার ঘুম কি তোমার সহ্য হয় না? আমাকে দেখে কি তোমার জেলাস হচ্ছে যে তুমি সকালবেলা উঠে পড়ো আর আমি 10টা পর্যন্ত ঘুমাই? চুপ কর পাকা মেয়ে একটা। একটা কথা বললে সে আমাকে 100টা কথা শোনাবে। তাড়াতাড়ি আয়, ব্রেকফাস্ট করে নে, ব্রেকফাস্ট তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো মা, আমি চলে এসেছি। খবরের পেপারটা আমার কাছে দাও তো। তে চা খেতে খেতে নিউজ পেপারটা পড়ছিল। হঠাৎ করে তার চোখ এক জায়গায় আটকে যায়, যেখানে একটা জবের বিজ্ঞাপন দেওয়া আছে। তে জবের জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। আর এখানে যেহেতু সে আরেকটা নিউজ পেয়েছে, তাহলে এটাও সে চেষ্টা করে দেখবে। যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেটা একটি ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি। আর্ট কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উল্লেখ করা আছে। তে দেখেই তো লাফিয়ে ওঠে। এতদিন পর সে মনের মতো একটা কাজ পেয়েছে। ওয়াও, এতদিন পর একটা মনের মতো জব পেয়েছি। এই জবটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক এবার আমাকে পাশ করতেই হবে। তে তো অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে লাফাচ্ছে। তে অনেক হাসি খুশি একটা মেয়ে। সে সবসময় হাসতে ভালোবাসে। দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোট থেকেই তার আঁকার প্রতি অনেক ভালোবাসা, তাই সে আর্ট কলেজে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিল। পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই সে এখন একটা জব করার চেষ্টা করছে। দেখা যাক তার কপালে কি রয়েছে। আজকের জবটাতে কি সে পাশ করতে পারবে? মা তাড়াতাড়ি করো, আমাকে বের হতে হবে। আমার অনেক বড় একটা কাজ আছে, তাড়াতাড়ি সার্ভ করো। কি ব্যাপার, তোর হঠাৎ করে কি হয়ে গেছে? এতক্ষণ তো কচ্ছপের মতো হাঁটাহাঁটি করে আসছিলি, এখনো তো লাফাচ্ছিস কেন? উফ মা, সেটা পরে বলা যাবে। আগে কাজে সফল হই, তারপর এসে তোমাকে বলবো। তুই তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সে ওই অফিসের সামনে এসে নামে এবং অফিসটা দেখার পর সে তো অনেক অবাক হয়ে যায়, কারণ অফিসটা অনেক বড় ছিল, বিশাল তার ব্যাপার স্যাপার। তে খুব ঘাবড়ে যায়। মনে অনেকটা সাহস নিয়ে সে অফিসের ভিতরে ঢুকে এবং ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে থাকে। তার টেনশনে গলা শুকিয়ে গেছে, তার পানিটা আনতেও মনে নেই, তাই সে পানি খেতে যাবে। ওই সময় তার একজনের সাথে ধাক্কা লেগে যায়। উফ বাবারে বাবা, মরে গেলাম। আপনি কি চোখে দেখতে পায় না? অন্ধ নাকি? রাস্তা দিয়ে কিভাবে হাঁটাচলা করেন? হ্যাঁ। তে ছেলেটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল, দেখতে অসম্ভব সুন্দর। সামনে দাঁড়িয়ে আছে, দেখতে ভালো হলে কি হবে, কাজটা তো সে মোটেও ঠিক করেনি। তে রাগ দেখিয়ে বলে, আপনার সামনে দিয়ে জলজ্যান্ত একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পেলেন না এত জোরে কেউ কাউকে ধাক্কা দেয়? উফ, আমার হাতটাই আপনি ভেঙে দিয়েছেন মনে হয়। জানেন আজকে আমার এখানে ইন্টারভিউ দেওয়ার আগে এসব হচ্ছে, পরে কি হবে কে জানে। হা করে কি দেখছেন? আমার কথা আপনার কানে যাচ্ছে না? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি খুবই ব্যস্ত ছিলাম, ফোনে কথা বলছিলাম তো, তাই আমি আপনাকে দেখতে পারিনি। আই এম রিয়েলি সরি। বাহ, কত সুন্দর। দোষ করেছেন আবার সরিও বলছেন, ব্যাস হয়ে গেল, ক্ষমা করে দিয়েছি আপনাকে, এটাই আপনি বলতে চাচ্ছেন? দেখুন, আপনি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলেছেন। জানেন আমি কে? আমি তো সরি বলেছি, তাও আপনি কেন কথা শোনাচ্ছেন আমাকে? অদ্ভুত তো। কি বলেছেন আমি অদ্ভুত? বাট রিয়ালিটি তো অন্য কিছু বলছে। অদ্ভুত তো আপনি, একে তো চোখে কম দেখেন, তার উপর বকবক করছেন। জানতো আমার সামনে থেকে, আমারও বকবক করার একদম মুড নেই, কথা বলার ইচ্ছেই নেই আপনার সাথে। আপনি কি ভাবছেন আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে? আমার খুব ইচ্ছে আপনার সাথে কথা বলার। যত সব উল্টাপাল্টা লোকজন কোথা থেকে যে চলে আসে। এটা বলতে বলতে জাগক ওখান থেকে চলে যায়। তেকে কিছু বলার সুযোগই দেয়নি। তের তো প্রচুর রাগ উঠে যায়, বাট হঠাৎ করে তে ডাক পড়ে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। তে এবার একটু ভয় পেয়ে যায়। তারপর তে ইন্টারভিউ রুমে ঢুকে যায়। সেখানে একজন মাঝবয়সী লোক ছিল। লোকটা তে ইন্টারভিউ নিয়েছে, মোটামুটি ওদের তে সবকিছু ভালো গিয়েছে। এর মধ্যে একজন স্যার বলে ওঠে, দেখো আমাদের একটু ইমার্জেন্সি আছে, একটা বড় প্রজেক্ট আসছে, তাই বেশি দেরি আমরা করতে চাই না। তুমি কি কাল থেকে জয়েন করতে পারবে? তাহলেই তোমাকে আমরা ফাইনাল করব। না না স্যার, আমার কোনো প্রবলেম নেই, আমি কালকে থেকেই জয়েন করব, আমার কোনো প্রবলেম হবে না।
বেশ তো, ভালোই হয়েছে। বাকি আলোচনাটা তোমার সাথে ওই প্রজেক্টের ম্যানেজার করবে, সে সব কিছু তোমাকে বুঝিয়ে দিবে। কিছুক্ষণ পর ওই প্রজেক্টের ম্যানেজার চলে আসে। তে চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মনের ভিতরে খুবই আনন্দ লাগছে। অবশেষে সে জবটা পেয়ে গিয়েছে। দরজা খোলার আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখে সেম লোকটা, যার সাথে কিছুক্ষণ আগে সে ঝগড়া করে এসেছে। মে আই কাম ইন স্যার? ও হ্যাঁ জাংকুক, এসো ভেতরে এসো, তোমাকে পরিচয় করিয়ে দেই। উনি হচ্ছে মিস তে, আমাদের নিউ ফেস, আজকেই জয়েন করেছে। তুমি ওনাকে সব কিছু বুঝিয়ে দিবে। জাংকুক তেকে দেখে 100 ভোল্টের একটা ঝটকা খেলো। কিছুক্ষণ আগে এত ঝগড়া করেছে সে। হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদের মুখে ফেলেছ? যদি এই লোকটাকে আমার ম্যানেজার বানানোর ছিল, তাহলে কিছুক্ষণ আগে ওনার সাথে আমার ঝগড়া কেন লাগিয়েছো? সো মিস তে, চিন্তা অসুবিধা হচ্ছে না মনে হয়। আমি হচ্ছি জিয়ান জাংকুক, আপনার এই প্রজেক্টের বস। হ্যাঁ মানে স্যার, আই এম সরি। সরি? ও, কে যেন আজকে আমাকে বলেছিল সরি বললেই সব কিছু ক্ষমা হয় না। ওকে, লিভ ইট। তোমার কথা শোনার মতো আমার কাছে এত টাইমও নেই। কি লোক রে বাবা, সেই কথাটা ধরে বসে আছে। যাক, এইসব ভেবে আমার কাজ নেই, আমি আমার কাজটা মন দিয়ে করব। কে কি বললো না বললো তাতে আমার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড লিসেন, একটা বড় প্রজেক্ট আসছে, মিস রোজের বাংলোর ডেকোরেশন। উনি ওয়ান অফ দ্য ফেমাস মোস্ট পারসন ইন সাউথ, পুরাটাই আমি ভার নিয়েছি। সো তুমি আমার সাথে অ্যাসিস্ট করবে। আজকে আমার সাথে ফিল্ডে গিয়ে দেখে আসবে, কাল থেকে কাজ শুরু করা হবে। সো এখন তোমাকে আমার সাথে যেতে হবে। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। জাংকুকের কথাটা তে মন দিয়ে শুনে এবং সে গাড়িতে গিয়ে তার জন্য অপেক্ষা করছে। বাড়িতে একটু ফোন দিয়ে জানানোর প্রয়োজন ছিল, 2টা বেজে যাচ্ছে। মাকে তো বলে আসিনি, মাকে তো বলেছিলাম 3টার মধ্যে বাড়ি ফিরে আসব, কিন্তু এখন তো মনে হচ্ছে হবে না। তে তার ফোনটা বের করে তার মাকে ফোন করবে বলে, বাট তার ফোনটা বন্ধ হয়ে আছে। এই যে হয়েছে একটা সমস্যা, আমার মোবাইলটার যে মাঝে মাঝে কি হয় আমি বুঝতে পারি না। আর এই লোকটার থেকে ফোন চাইলে না জানে কি বলবে। তে চুপ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যে জাংকুক চলে আসে এবং তারা তাদের লোকেশনে গিয়ে পৌঁছায়। ভেতরে এসো, একটু সাবধানে, কিছু কাজ এখনো চলছে মনে হয়, অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। ওকে স্যার, আপনি এগোন, আমি দেখে আসছি। এক কাজ করো, তোমার ফোনটা বের করে তাড়াতাড়ি কিছু ছবি তুলে নাও, তারপরে সেই সব জায়গায় কি দিয়ে সাজানো যায় সেটা তোমার আইডিয়া অনুযায়ী আঁকবে এবং আমাকে পাঠিয়ে দিবে। আমার ফোন? অ্যাকচুয়ালি স্যার হয়েছে কি, আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি ছবি তুলতে পারবো না। ও গড, তুমি কি নিজের ফোনটাও ঠিক করে সামলে রাখতে পারো না? এই নাও, আমার ফোন দিয়ে তাড়াতাড়ি কিছু ছবি তুলে নাও, আমি একটু ওই দিকটা দেখে আসছি। জাংকুক চলে যায়। তে ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। অনেকক্ষণ এইভাবে ছবি তুলতে তুলতে তে একটা রুমের মধ্যে চলে আসে এবং ওখানে ঢোকার সাথে সাথেই হাওয়া এসে দরজাটা লক হয়ে যায়। তের একটা প্রবলেমও রয়েছে, সে বন্ধ করে খুবই ভয় পায়, তাতে প্রায় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এখানেও তাই হলো। তো অনেক ডাকাডাকি করছে। জাংকুক স্যার, জাংকুক স্যার, দরজাটা খুলুন প্লিজ। স্যার আপনি আছেন এদিকে? আমার দম বন্ধ হয়ে আসছে স্যার। তে দরজায় জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না, কারণ জাংকুক বাংলোর ও প্রান্তে ছিল, তাই সে কিছুই শুনতে পাচ্ছে না। তে বেশ কিছুক্ষণ ডাকতে ডাকতে ওখানে অজ্ঞান হয়ে যায়। জাংকুকের কাজ শেষ হয়ে যাওয়ার পর সে তের কাছে আসে, কিন্তু এসে দেখে তে ওখানে ছিল না। জাংকুক আশেপাশে ভালো করে খোঁজে, কিন্তু দেখে কোথাও খুঁজে পাচ্ছে না। তার এখন টেনশন হচ্ছে, নতুন মেয়ে, তার উপর এখানকার সে কিছুই চেনে না। যাক বাবা, ও আবার কোথায় হারিয়ে গেছে? চারপাশ সব কিছু খুঁজে ফেলেছি, ওকে তো কোথাও দেখলাম না। ওর তো ছবি তোলা শেষ হয়ে যাওয়ার কথা। তে, আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় আছো তুমি? তে। জাংকুক চারদিকটা আরো ভালো করে খুঁজে, কিন্তু তেকে কোথাও খুঁজে পাচ্ছে না। এবার তো সে খুবই চিন্তায় পড়ে গেছে, সাথে আবহাওয়াটাও বেশ খারাপ, বৃষ্টি হবে মনে হয়। কি যে করব কিছুই বুঝতে পারছি না, কোথায় হারিয়ে গেল? ওকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে জাংকুক শোনে তার ফোনটা বাজছে। সেই আওয়াজটা অনুসরণ করে ওই রুমের দরজাটা খুলে দেখে তে মাটিতে লুটিয়ে পড়ে আছে।
সে অজ্ঞান হয়ে গেছে। জাঙ্কুক থেকে তাড়াতাড়ি কোলে নিয়ে গাড়িতে চলে আসে এবং তার মুখে পানি ছিটিয়ে দেয়। তে ধীরে ধীরে তার চোখটা খুলে। তার খুব ভয় লাগছে। হুট করে বসে সে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। জাঙ্কুকের তো খুবই মায়া হচ্ছে তেকে দেখে, তাই সে তেকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। শান্ত হতে, তোমার কিছু হয়নি, এবার আমাকে বলো তো কি হয়েছিল, সব ঠিক আছে তো? তুমি ভয় পেয়েছিলে, আমাকে বলো। তে বুঝতে পেরেছে সে অজান্তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। সে তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছ থেকে সরে যায়। জাঙ্কুকও সেটা বুঝতে পেরে নিজে ওখান থেকে সরে এসেছে। অপ্রস্তুত একটা অদ্ভুত মুহূর্তে তারা পড়ে গেছে। আসলে আমার অন্ধকারে অনেক ভয় লাগে, আমি বন্ধ করে থাকতে পারি না। এটা আমার ছোটবেলা থেকেই। আমি বন্ধ করে থাকলে আমার শরীর খারাপ হয়ে যায়, এমনকি অজ্ঞানও হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। তোমার শরীর এখন ঠিক লাগছে তো? পারলে কালকের দিনটা রেস্ট নিতে পারো, আমি সব কিছু সামলে নিব। আর তুমি কোথায় থাকো? বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তারপর রাত্রের 8টা বেজে গেছে। আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। তুমি বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে পৌঁছে দেব। স্যার, আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। এটা আমার ফর্মালিটি, তোমার জন্য না। যে কেউ থাকলে আমি এটাই করতাম। তে মনে মনে ভাবছে এই লোকটা কেমন, সে বুঝে উঠতে পারছে না। এই ভালো বিহেভ করছে, এ আবার খারাপ বিহেভ করছে। এক্ষুনি মনে হলো ওনার মনটা কত নরম প্রকৃতির। কি হলো, চুপ করে আছো যে? বলো তোমার বাড়ি কোথায়। আমার তো টাইম ওয়েস্ট হচ্ছে, এমনিতেই তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হয়েছে, তার জন্য আই এম রিয়েলি সরি। আপনাকে আমার জন্য বেশি কিছু করতে হবে না। আমাকে আপনি সামনে স্টেশনে নামিয়ে দিন, তারপর আমি চলে যেতে পারবো। তারপর জাঙ্কুক তার গাড়িটা স্টার্ট দেয় এবং তেকে তার লোকেশনে নামিয়ে দেয়। থ্যাংক ইউ স্যার, আমার জন্য এতটা করার জন্য। কাল সকাল 10টায় ফিল্ডে চলে এসো। আশা করি এখন জায়গাটা চেনা আছে, আসতে অসুবিধা হবে না। না স্যার, আমি কালকে ঠিক টাইম মতো চলে আসবো। তে তার বাসার দিকে এগোতে থাকে এবং জাঙ্কুককে নিয়ে চিন্তা করতে লাগে। সেই লোকটাকে কিছুতেই বুঝে উঠতে পারছে না, এই ভালো এ আবার খারাপ। যাই হোক, তার এত কিছু চিন্তা করে তো লাভ নেই। এখন তো ওনার সাথেই কাজ করতে হবে, তাই সব কিছু মানিয়ে নিতে হবে। তে বাড়িতে ঢুকতেই তার বাবা মা দৌড়ে আসে তার কাছে। তে, তুই কোথায় ছিলিস সারাদিন? তোর জন্য চিন্তা করতে করতে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তোর কি কোনো আক্কেল নেই? একটা ফোন করে তুই জানাবি না কোথায় আছিস, কখন আসবি? মা, তুমি শান্ত হও আগে, আমি সব কিছু তোমাকে বলছি। বাবা মা, আমি একটা জব পেয়েছি। তারপর তে তার বাবা মাকে সব কিছু খুলে বলে যে আজকে সারাদিন কি কি হয়েছিল। এটা তো খুবই ভালো খবর। আর তোর স্যার মানুষ হিসেবে অনেক ভালো যে তোকে ওই অবস্থায় রেখে চলে আসেনি, তোকে বাড়ির কাছে ছেড়ে দিয়েছে। প্রথম পরিচয়ে অনেকে এসব করে না। ভালো না ছাই, শুধু কথা শোনাতে জানে। তুমি জানো বাবা, মাঝে মাঝে মনে হয় উনি খুব ভালো, আবার তার ঠিক পরে রেগে উনি গম্ভীর হয়ে এমনভাবে কথা বলবে যে ওনার মুখটা দেখতে ইচ্ছে করে না, গোমরা মুখ একটা। তে এমন কথা শুনে তার বাবা মা দুইজনে হেসে দিয়েছে। পরের দিন তে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে একটা নীল কালারের কুর্তি পরেছে, চোখে হালকা কাজল এবং লিপস্টিক পরেছে। এই সিম্পল সাজে তাকে অসম্ভব সুন্দর লাগছে। তের মাঝে একটা আলাদা অন্যরকম আকর্ষণ রয়েছে। কত যে ছেলের মন চুরি করেছে সেটা তো অজানা, কিন্তু তে নিজের লক্ষ্যে সবসময় স্থির থেকেছে। এইসব প্রেম টেমের পাল্লায় সে একদমই পড়তে চায়নি, কখনো সে কাউকে নিয়ে ভাবতেও চায়নি। তে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে জাঙ্কুকদের বাড়িতে জাঙ্কুক রেডি হয়েছে। সে সাদা কালারের একটা শার্ট পরেছে এবং তাকেও দারুণ হ্যান্ডসাম লাগছে। রেডি হতে হতে জাঙ্কুক তের কথা ভাবছিল। তাকে সে কালকে বাড়িতে ছেড়ে এসেছিল, এখন তার কি অবস্থা কে জানে। জাঙ্কুক তের কথাই ভাবছিল, হঠাৎ করে লিসা তাকে ডাক দেয়। লিসা জাঙ্কুককে ছোটবেলা থেকে মানুষ করেছে। ছোটবেলায় জাঙ্কুক তার মাকে হারিয়েছে, তারপর তার বাবা আর বিয়ে করেনি। ওদের বাড়িতে লিসা কাজ করত। জাঙ্কুকের মা মারা যাওয়ার পর থেকেই তার দায়িত্ব এসে লিসার গায়ে পড়েছে। তার দায়িত্ব সকল প্রয়োজন মিটিয়ে এসেছে।
জাঙ্কুকের বাবা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। মায়ের ভালোবাসাটা সে ঠিকমতো অনুভবই করতে পারেনি, তাই হয়তো মাঝে মাঝে একটু বেশি কঠিন হয়ে যায় ও। কিছুক্ষণ পর জাঙ্কুক অফিসে চলে আসে, কিন্তু তে এখনো আসেনি। এত তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়েও তের কোনো কাজে আসলো না, কারণ সে জ্যামে পড়ে গিয়েছিল। সে তাড়াহুড়ো করে অফিসে আসতে যাবে, ঠিক ওই সময় সে আবারও জাঙ্কুকের সাথে ধাক্কা খায়। ওফ বাবারে, মরে গেলাম। আপনি কি দেখতে? স্যার, ইস সেরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মিস দে, আজকে আপনার প্রথম দিন ছিল, আর প্রথম দিনই আপনি 10 মিনিট লেট করে এসেছেন। আমি টাইম ওয়েস্ট করা একদম পছন্দ করি না, তাই আমি চাই আমার সাথে যারা কাজ করবে তারা সময়ের গুরুত্ব দিবে। পরের দিন যেন এটা না হয়। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর তে আর জাঙ্কুক দুজনেই বাংলোর ভিতরে ঢুকে যায়। তাহলে এবার শুরু করা যাক। আর এই প্রজেক্টের কাজ শুরু করার আগে সবার সাথে মিট হয়ে নাও। ও হচ্ছে আয়ু, ইউনো, লিসা আর জেনি। আর ও হচ্ছে মিস তে, আজকে জয়েন হয়েছে। এখন থেকে সে আমাদের সাথে কাজ করবে। সবাই নিজেদের আইডিয়া রিপ্রেজেন্ট করবে আর আমাকে দেখাবে, আমি ফাইনাল করব। আজকে ড্রয়িং রুমে কি ডেকোরেশন করা হবে সেটা আমি সিলেক্ট করব। মিস তে, আপনি সব কিছু ওনাদেরকে বুঝিয়ে দিন। আমার একটা ফোন আসছে। জাঙ্কুক সবার কাছ থেকে একটু আলাদা হয়ে যায়। জাঙ্কুক যখনই কথাগুলো বলছিল, বাকি মেয়েরা তো তার দিকে হাঁ করে তাকিয়েছিল। মুগ্ধ নয়নে একমাত্র জাঙ্কুককে দেখে যাচ্ছিল। সবাই তের সাথে ভালো করে কথা বলছিল, বলতে পারো তাদের মাঝে একটা বন্ডিংও তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র একজন বাদে। তুমি নতুন জয়েন করেছো, বাট কালকে তো শুনেছিলাম যে তোমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। স্যার আমাদেরকে জানিয়েছে। স্যার তো বেশ টেনশন করছিল তোমার জন্য। স্যার তো তোমাকে ফোনেও পাচ্ছিল না, তোমার ফোনটা নাকি বন্ধ ছিল। নাইস জোক। আমাকে নিয়ে নাকি স্যার টেনশন করছিল। কোথায়? আমাকে তো কিছু বললো না। আমার আসার সাথে সাথে তো উনি আমাকে রাগ দেখাতে শুরু করেছে। উনি নাকি আবার আমাকে নিয়ে টেনশন করছিল। বয়ে গেছে গোমরামাকে একটা। কি হলো তে, কি ভাবছো এত? না কিছু না, আমার শরীরটা এখন ভালো আছে। অ্যান্ড থ্যাংক ইউ আমার কথা জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। বলো, আমাদের অফিসটা তোমার কাছে কেমন লেগেছে? আর আমাদের ম্যানেজার কেমন? যাই বলিস না কেন লিসা, আমাদের ম্যানেজারটা কিন্তু দারুণ, দেখতে অনেক হ্যান্ডসাম, সেটা মানতেই হবে। সে তো সবই বুঝলাম, কিন্তু সব কিছুতে এত গম্ভীর হয়ে থাকে কেন? আর এত রাগই বা কেন করেন উনি? তারা তিনজন অনেক কথাবার্তা বলে হাসাহাসি করছিল। এই হাসির আওয়াজ জাঙ্কুকের কানে এসে পৌঁছায়। সে পেছনে ফিরে দেখে তে হেসে যাচ্ছে। কিছুক্ষণের জন্য তো জাঙ্কুক তে হাসি মুখে হারিয়ে যায়। বেশ কিছুক্ষণ তের দিকে এসে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এখানে এসব কি হচ্ছে? এত হাসাহাসি কি হয়েছে? কোম্পানি কি এখানে তোমাদেরকে নিয়ে এসেছে হাসাহাসি করার জন্য? যাও নিজেদের কাজে যাও, এখানে কাজ করতে এসেছো, আড্ডা বা হাসাহাসি করার জন্য না। না মানে স্যার, আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। কি লোক রে বাবা, একটু কথাও বলা যাবে না? একটু কথা বললেও দোষ, আর এটার জন্য ওনার কাছে 101 বার সরি বলতে হবে? তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এভাবে আস্তে আস্তে দিনের পর দিন ওদের কাজটা এগোতে থাকে। তের ডেকোরেশনের বিভিন্ন আইডিয়া দেখে জাঙ্কুক তো অনেক ইমপ্রেস হয়ে যায়। প্রতিদিন তে নতুন নতুন আইডিয়া বের করে, যেটাতে তে সকলেরই মন জয় করে নিয়েছে। তের কাজটা তো ভালোভাবেই চলছিল। প্রজেক্টটা শেষ হওয়ার আগে ডেকোরেশন করার জন্য কিছু পেমেন্ট জাঙ্কুকদের হাতে দিয়ে বলে, এটা হচ্ছে লাস্ট অ্যামাউন্ট, জাস্ট একটা বেডরুম বাকি আছে, বেশ কিছু জিনিস কিনতে হবে, টাকাটা তুমি সাবধানে রাখবে। টাকার পরিমাণটা একটু বেশিই ছিল, তাই যত্ন সহকারে টাকাটা তার ব্যাগে রাখে। এইসব দূর থেকে আয়ু লক্ষ্য করছিল। আয়ু তাদের টিমেই কাজ করত। ওর দেখে একদমই ভালো লাগতো না। তের কাজ দেখে সবাই প্রশংসা করত, যেটা দেখে সে মনে মনে হিংসা করত। সে ভাবতো একটা নতুন মেয়ে সে কিনা এত প্রশংসার পাবে, আর সে কিছুই না। যেভাবেই হোক না কেন তেকে তার রাস্তা দেখে সরাতে হবে। তোমার তো আমাদেরকে ট্রিট দেওয়া উচিত তে, তুমি এবারে প্রজেক্টের স্টার। সত্যি তুমি অনেক ভালো কাজ করেছো। আরে না, এইভাবে কেন বলছো? তুমি যে কি বলো না, সবাই তো খুব ভালো কাজ করেছে। তোমাদেরকে দেখেই তো আমি সব কিছু শিখেছি। দাঁড়াও, কফি খাবে? চলো আমি তোমাকে কফি খাইয়ে নিয়ে আসি।
তারা দুজন কফি খেতে চলে যায়, কিন্তু আয়ুর নজরটা তীর ব্যাগের দিকেই ছিল, শুধু সুযোগ খুঁজছিল। কফি ক্যাফে ঢুকে তীর টেবিলের উপর তার ব্যাগটা রেখে কিছু খাবার অর্ডার করতে যায়। এই ফাঁকে আয়ু টাকাগুলো সরিয়ে নিয়েছে, তে বুঝতেও পারেনি। জাংকুক স্যারের কাছে খুব ভালো হতে চেয়েছিলে, তাই না? এবার দেখবো মিস তে তুমি কেমন করে সামলাও। এখন তোমার কি হাল হয় আমি সেটার জন্য অপেক্ষা করছি। কফি খাওয়া শেষ করে তে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে ব্যাগ খুলে দেখতে যাবে যে টাকাগুলো ঠিকঠাক আছে নাকি, কিন্তু ব্যাগ খুলে সে যেটা দেখলো সেটা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ব্যাগে তো টাকাগুলো ছিল না, যেটা দেখে তা অনেক ঘাবড়ে যায়। জাংকুক তাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে আর সে সেটাও করতে পারলো না। তে কান্নাকাটি করতে থাকে, তার তো খুবই খারাপ অবস্থা। সে খুব ভয় পাচ্ছে, সে জাংকুককে কি জবাব দেবে। কাঁপা কাঁপা হাতে সে জাংকুককে ফোন করে সবটা বলে। জাংকুক তো প্রচুর রেগে গেছে। হোয়াট আর ইউ ম্যাড? তুমি কি বলছো তুমি জানো? এক্ষুনি অফিসে এসে আমার সাথে দেখা করো। তে খুব কান্না করছে, কি করবে সে কিছুই বুঝতে পারছে না। খুব ভয় নিয়ে সে অফিসে আসে। অফিসে আসার পর দেখে সবাই দাঁড়িয়ে আছে এবং তাকেই দেখছে। সো মিস তে, তাহলে অবশেষে তুমি তোমার নিজের রূপটা দেখিয়ে দিলে। স্যার আই এম সরি। সরি? ভুলটা তো আমারই ছিল। আমি ভেবেছিলাম তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমাকে দায়িত্ব দিলে তুমি সেটা করতে পারবে। তুমি এতটা রেসপন্সিবলহীন আমি ভাবতেও পারিনি। ছি তে, ছি। তুমি এই টাকাগুলো সামলাতে পারোনি, তাহলে তুমি কাজ কি করে করবে? তোমাকে আমি কিসের রেসপন্সিবিলিটি দেব? স্যার বিশ্বাস করেন, ওই ব্যাগ থেকে আমি টাকাগুলো বেরই করিনি। তাহলে টাকাটা তুমি নিয়েছো আর এখন ভালো সাজছ। আসলে এতগুলো টাকার লোভ তুমি সামলাতে পারোনি। স্যার, তার মানে আপনি আমাকে চোর মনে করছেন? আমি আপনার সাথে এতদিন যাবৎ কাজ করছি, আপনি আমাকে এটুকু চিনেছেন? আপনি আমাকে অবিশ্বাস করছেন? এটা আপনি আমাকে কি করে বললেন স্যার? আমি টাকাটা নিয়েছি, এটাই আপনার মনে হচ্ছে তো? ঠিক আছে, যেভাবেই হোক না কেন আমি আপনার টাকাটা ফেরত দেব আর এই অফিস থেকে আমি রিজাইন নেব। জাস্ট গেট আউট মিস তে। আপনার এইসব ভালো মানুষের নাটক দেখার আমার কোনো শখ নেই। তে কান্না করতে করতে কেবিন থেকে বের হয়ে আসে। জাংকুক একবারও তের দিকে তাকিয়েও দেখেনি। আর এইসবের মাঝে আয়ু এক কর্নারে দাঁড়িয়ে হাসছিল, যেটা লিসা লক্ষ্য করেছে। সে আয়ুকে কিছুদিন যাবৎ দেখছিল, তার কাছে আয়ুকে একটু বেশ অদ্ভুতই লাগছিল। তে এই প্রজেক্টটার জন্য খুবই খেটেছে, সে অনেক কিছুই করেছে এই প্রজেক্টটার জন্য। এটা ওর সাথে একদমই ঠিক হচ্ছে না। লিসাও কেবিনের বাইরে এসে দেখে তে কান্না করছে। তে, তুই এত তাড়াতাড়ি এসব সিদ্ধান্ত কেন নিচ্ছিস? দেখবি কিছু না কিছু একটা উপায় আমরা পেয়ে যাব, আমি তো সাথে আছি। না রে লিসা, এটা হয় না। জাংকুক স্যার আমাকে যে কথা বলেছে, এরপর আমার দ্বারা এখানে কাজ করা সম্ভব না। দেখি টাকাটা কোনোভাবে জোগাড় করতে পারি কিনা। যেভাবেই হোক না কেন ওনার টাকাটা আমি ফেরত দেব। আসছি রে, তুই আমার জন্য দোয়া করিস। তে অফিস থেকে সোজা বাড়িতে চলে আসে এবং ভাবছে সে টাকাগুলা কি করে ম্যানেজ করবে। সে অনেক কষ্টে এই কাজটা জোগাড় করেছিল, অনেক পছন্দের কাজটা ছিল, কিন্তু এখন সবকিছু স্বপ্ন রয়ে গেছে। চোরের বদনাম পেতে হলো তাকে, যেটা দেখে অনেক কষ্ট দিচ্ছে। 2 দিন পার হয়ে যায়। এইদিকে লিসা আয়ুকে ফলো করছে। আয়ুকে লিসার সন্দেহ হচ্ছে, তাকে বেশ খুশি মনে হচ্ছে তীর চলে যাওয়াতে। একদিন শুনতে পায় আয়ু কার সাথে যেন ফোনে কথা বলছিল। হ্যাঁ, সব টাকাগুলো আমার কাছে আছে। বেচারি, আহারে, ওকে তো সবাই ভুল বুঝেছে, অফিস থেকে বের করে দিয়েছে। ও তো খুব মনে করেছিল যে সে 2 দিনে জাংকুকের মনে জায়গা করে নিয়েছে, কিন্তু আমি থাকতে তো সেটা কখনোই হতে দেব না। এমন জব্দ করেছি না, সেটা তো বলার বাহিরে। লিসা সুযোগ বুঝে আয়ুর কথা বলাটা ফোনে রেকর্ড করে নেয় এবং সে তেকে ফোন করে সবটা বলে। তে, আর যাই হোক না কেন তোকে প্রমাণ করতেই হবে, তোকে নির্দোষ প্রমাণ করতে হবে যে তুই এটা করিসনি। আমি সকল প্রমাণ তোর কাছে পাঠিয়ে দিয়েছি। না রে লিসা, আমি আর জাংকুক স্যারের সামনে যাব না, তুই প্লিজ আমাকে জোর করিস না। কথাটা বলেই তে ফোনটা রেখে দেয়। না তে, আমি এটা কখনোই হতে দিব না। তুই যেটা করিসনি সেটার শাস্তি তুই কেন পাবি? তুই যখন স্যারকে সত্যিটা বলবি না, জানাতে চাস না, তাহলে আমাকেই জানাতে হবে। আমি স্যারের সাথে কথা বলবো। লিসা জাংকুকের নাম্বারে অনেকগুলো ফোন দিয়েছে, কিন্তু জাংকুক ফোন ধরছিল না এবং অবশেষে সে জাংকুককে ফোনে পেয়েছে। স্যার, আমি লিসা বলছি। স্যার প্লিজ, আমি আপনার সাথে পার্সোনালি একটু দেখা করতে চাই, খুব দরকার।
কিন্তু কেন, কি হয়েছে? আমার হাতে তো এত সময় নেই। প্লিজ স্যার, আপনার জানাটা খুবই দরকার। তে সেই টাকাগুলো নেয়নি এবং সেটা আমার কাছে প্রমাণ আছে। প্লিজ স্যার, আপনি আমার সাথে একবার দেখা করুন। ঠিক আছে, আমি তোমার জন্য অফিসের সামনে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসবে, আমার কাছে সময় নেই। জাঙ্কুক নিজেও তার ভুলটা ভাঙতে চায়, কারণ তার দেখে দেখে কখনো মনে হয়নি যে তে এই ধরনের কাজ কখনো করতে পারে। কিন্তু সেই দিন রাগের মাথায় সে মেয়েটাকে অনেক কিছুই বলে ফেলেছে, যেটা ভাবতেই জাঙ্কুকের নিজের প্রতি অনেক রাগ উঠে যায়। কিছুক্ষণ পর লিসা আসে, জাঙ্কুকের সাথে দেখা করে এবং তার ফোনে রেকর্ড করা ভিডিওটা জাঙ্কুককে দেখায়। যেটা দেখার পর তার তো প্রচুর রাগ উঠে যায় আয়ুর উপর। তার মনে হচ্ছিল এক্ষুনি তার সামনে গিয়ে আয়ুকে কষিয়ে 2টা থাপ্পড় লাগাতে। তারপর প্রমাণ সহ আয়ুকে হাতে নাতে ধরা হয়েছে। আয়ু অনেকবার সরি বলে, কিন্তু জাঙ্কুক কিছুতেই মানে না। আয়ুকে সে পুলিশে দিয়েছে। লিসা তেকে অনেকবার ফোন করে অফিসে আসতে বলে, কিন্তু তে আসবে না। অফিসের সবাই ফোন করেছে তেকে আসার জন্য, কিন্তু তাও সে আসবে না। এবং অবশেষে জাঙ্কুক তেকে ফোন করে। তে, তোমাকে অফিসে আসতে হবে। আমি জানি যে কাজটা কে করেছে, তোমার এখানে থাকাটা দরকার। একজন চোরকে আপনি কেন ডাকছেন স্যার, তাও আবার ফোন করে? আবার যদি কিছু লোভ সামলাতে না পারি তখন? ওফ ড্যামেট, তুমি কি বুঝতে চাচ্ছ না? ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। না স্যার, এটা হয় না। আমার আর ওই অফিসে গিয়ে কোনো কাজ নেই, তাই আমি আসতে পারবো না। তুমি নিজে আসবে নাকি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো? আমি কিন্তু এখন আর ওই অফিসে কাজ করি না স্যার। যে এখন আপনি আমার উপর রাগ করবেন, আমাকে ধমকি দিবেন, আর আমি আপনার কথা শুনবো। আমি আপনাকে মেল পাঠিয়েছি, আমি তোমার মেল অ্যাকসেপ্ট করব না। আর আমি যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট করব, তুমি ততক্ষণ পর্যন্ত আমার অফিসের এমপ্লয়ি। আর এক্ষুনি আমি তোমার বাড়ি আসছি, তুমি রেডি হয়ে থাকো। কথাটা বলেই জাঙ্কুক ফোনটা রেখে দেয় এবং তার গাড়ি নিয়ে তেদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। আচ্ছা পাগল লোক তো, কি মুশকিলে পড়েছি। আমি তো বলেছি যে আমি আর যাব না, উনি কেন আমাকে জোর করবে? আমাকে নিয়ে যাবে, বাজে লোক একটা। তে দৌড়ে নিচে চলে আসে এবং তার মাকে বলে যে কেউ আসলে যেন দরজা না খোলে। কথাটা বলে সে আবার নিজের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে বসে থাকে। জিন তো কিছুই বুঝতে পারছিল না, তের মনে যে কখন কি হয় সেটা সে বুঝতেই পারে না। কিছুক্ষণ পর তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে। তে না করা সত্ত্বেও জিন গিয়ে দরজাটা খোলে এবং দেখে একটা ফর্সা, খুব লম্বা, খুব জোর 27 বা 28 বছর বয়স হবে, খুব সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জি বলুন, আপনি কাকে চান? আসলে আন্টি, আমি হচ্ছি জিয়ান জাংকুক, তের অফিসের বস। ওকে আমি নিতে এসেছি। আপনি নিশ্চয়ই তের মা হন, তাই না? ও, তাহলে তুমি তের বস। এসো, ভিতরে এসো। আসলে কি জানো তো বাবা, তে সেই দিন থেকেই চুপ হয়ে গেছে, কোথাও বের হচ্ছে না, ঠিক করে খাওয়া দাওয়া করছে না। এখন দেখো, সে উপরে দরজা বন্ধ করে বসে আছে। আন্টি, যদি কিছু মনে না করেন, আমি কি উপরে গিয়ে একটু কথা বলতে পারি ওর সাথে? হ্যাঁ বাবা, অবশ্যই, গিয়ে দেখো বোঝাতে পারো কিনা। তারপর জাঙ্কুক উপরেতে রুমের কাছে চলে আসে, দরজায় নক করছে। তে, দরজাটা খোলো। ওফ, মাকে না আমি কতবার বললাম যে কেউ আসলে যেন দরজা না খুলে, আর মা দরজা খুলেছে তো খুলেছে, আর ওনাকে একদম আমার রুমে পাঠিয়ে দিল। ধ্যাত, ভাল লাগে না। তে, তুমি কি দরজা খুলবে নাকি দরজাটা এখন আমাকে ভাঙতে হবে? তে আস্তে আস্তে দরজাটা খুলে দেয়। আপনার কি মনে হয় আমি কি খেলার পুতুল? যখন যা মনে হবে আপনি তখন তাই বলবেন? মোটেও না মিস্টার জিয়ন জাংকুক, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আপনি এখন আর আমার ম্যানেজার না, আমি মন থেকে এই জবটা ছেড়ে দিয়েছি। তে, চলো আমার সাথে। জাংকুক তের হাতটা চেপে ধরে, যার ফলে তে একটু ব্যথা পেয়েছে, তার চোখে পানিও চলে এসেছে। জাংকুক তাড়াতাড়ি করে তার হাতটা ছাড়িয়ে নেয়। তের চোখে পানি দেখে তার খুব মায়া হয় এবং সে তের কাছে এসে বলে, আই এম সরি তে, প্লিজ তুমি আমার সাথে চলো। সত্যি আমার ভুল হয়ে গেছে, তুমি খুব ভালো কাজ করেছিলে। মিস রোজ খুবই খুশি হয়েছিল আমাদের ডেকোরেশন দেখে। এইবারের প্রজেক্টে তুমি সবচেয়ে বেশি খেটেছ, এই প্রশংসা শুধু তোমারই প্রাপ্য। তে চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথাই বলছে না। আমার এত বলার পরেও তুমি আসবে না তো? আমি লাস্ট একবার বলছি, আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে, তাই একটা সাকসেস পার্টি আছে। আজ সন্ধ্যা 6টায় আমরা সবাই ওয়েট করব তোমার জন্য। আর তোমার ট্যালেন্ট এভাবে নষ্ট হতে দিও না তে। এটা বলেই জাংকুক ওখান থেকে হনহন করে বের হয়ে যায়। আর তে মনে মনে বলতে লাগলো,
আপনি কেন আমার উপর এত রাগ দেখান মিস্টার জিওন? কেন? সন্ধ্যা 6টায় অফিসের সাকসেস পার্টিতে সবাই খুব সেজেগুজে উপস্থিত হয়। সবাই খুব মজা করছিল। আজকে এই সাকসেস পার্টিটা যার জন্য সে আসবে না। জানি যে হোক, কিন্তু কি করার, আমি কত করে বললাম তাও রাজি হচ্ছে না। আমিও বহুবার কল করেছি, মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। তখনই জাংকুক এসে ওখানে উপস্থিত হয়। জাংকুক একটা ব্লু কালারের ব্লেজার পরেছে আর ভিতরে একটা হোয়াইট কালারের শার্ট, যেটাতে তাকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। পার্টির সবাই তো তাকেই দেখে চলেছে, কিন্তু এই মানুষটা তো অন্য কারোর জন্য অপেক্ষা করছে। তে কি তোমাদের কাউকে ফোন করে বলেছে যে সে আসবে কি আসবে না? না স্যার, আমি তাকে ফোন করেছিলাম, ও তো বললো আসবে না। এত করে সরি বলে বোঝালাম, তাও আসবে না। জাংকুকের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার পেছনে কিছু আওয়াজ হয়। মানুষের ফিসফিস করে কি যেন বলছে। জাংকুক পেছনে ফিরে চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ যাবৎ যার জন্য অপেক্ষা করছিল, এখন যে সেই তার সামনে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব দেখতে লাগছে। না, আগে কখনো ওকে এভাবে দেখেনি, নাকি এইভাবে অনুভব করতে চাইনি। তে এসেছে একটা গ্রিন কালার শাড়ি আর হালকা সাজুগুজু, সাথে ম্যাচিং কিছু জুয়েলারি। চুলটা বেশ লম্বা ছিল তের, অন্যদিন বাঁধা থাকে, কিন্তু আজকে সে তার চুলগুলো ছেড়ে এসেছে, যার ফলে তাকে অনেক সুন্দর লাগছে। সবার দৃষ্টি আকর্ষণ করেছে তে। অফিসে ঢোকার সাথে সাথে সবাই তার সাথে কথা বলার জন্য এগোচ্ছিল। সবাই তেকে ঘিরে ধরল, কিন্তু তে এক পলকে জাংকুককে দেখছে। ওয়াও তে, তোকে অসম্ভব সুন্দর লাগছে। আর কি যে একটা সারপ্রাইজ দিয়েছিস, একদম গ্র্যান্ড এন্ট্রি। তোকে তো কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না, তা এখন কার কথা শুনে আসলে শুনি? কার কথায় আসবো আবার? আমি নিজের ইচ্ছেতে এসেছি, আমি নিজের মর্জির মালিক, বুঝতে পেরেছিস? তবে যাই বলিস তে, আজকে কিন্তু তোকে প্রচুর গর্জিয়াস লাগছে। তোকে যেই দেখবে সেই তোর উপর ক্রাশ খেয়ে যাবে। একদম ঠিক বলেছ লিসা, দেখে আজকে অসম্ভব সুন্দর লাগছে। আমরা তো ভেবেছিলাম আমাদের এই মিষ্টি বন্ধুটাকে হয়তো হারিয়ে ফেলেছি, শুধুমাত্র একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট থ্যাঙ্কস টু লিসা, ও হাতে নাতে ব্যাপারটা ধরেছে, সব প্রবলেম সলভ করে দিয়েছে। তুমি ঠিক বলেছো যে হোক। লিসা, আমি যে তোকে কি বলে ধন্যবাদ দিব? চুপ, একদম চুপ। আরেকবার থ্যাঙ্কস বলে তোকে একটা কষিয়ে থাপ্পড় লাগাবো, বুঝতে পেরেছিস? তে চুপ করে পার্টিটা এনজয় করছে, কিন্তু কিছুক্ষণ পর পর তার চোখ যেন জাংকুককেই খুঁজছিল, নিজের অজান্তেই হোক। কিন্তু আজ দুজন দুজনকে যেন বারবার দেখতে চাইছে। সেটার কি কারণ তাদের দুজনের মাঝে কেউই বলতে পারবে না। তে জাংকুককে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এখন তো তার খুবই রাগ লাগছে। উনি কেমন মানুষ, হ্যাঁ? আমাকে ডাকতে আমার বাড়ি চলে গিয়েছে, আর দেখো এখানে আসার পর থেকে আমার সাথে কথা বলতে আসেনি। খুব অ্যাটিটিউড ওনার, তাই না? বয়ে গেছে ওনার অ্যাটিটিউড আমার দেখতে, খুব বাজে উনি। আমি তো যে ওনার সাথে কথা বলতে যাব না। অন্যদিকে জাংকুক থেকে আর চোখে দেখছে সে কিভাবে জেহোপের সাথে কথা বলছে, সেটাও সে দেখছে। সে জেলাস ফিল করছে, তার অনেক রাগ হচ্ছে তের উপর। ওর এত ইগো, সবার সাথে কথা বলছে, কিন্তু আমার দিকে সে একবারও আসছে না। আমি তো অনেকবার সরি বলেছি, আমার ভুল হয়েছে তাও স্বীকার করেছি, তারপরেও সে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। যেখানে আমার সাথে কথা বলার জন্য সব মেয়েরা পাগল, ও সেখানে আমাকে ওর অ্যাটিটিউড দেখাচ্ছে। আবার দেখো জিওপের সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। কোথায়? আমার সাথে তো কখনো বলেনি। আজকের পার্টিতে তে হিল পরে এসেছিল, তে মোটামুটি লম্বায় আছে, বাট আজকে পার্টিতে আসবে বলে সে পরেছে, যেটা পরে তার খুবই অসুবিধা হচ্ছিল হাঁটতে। এদিক ওদিক তাকাচ্ছে, কখন না জানি পড়ে যায়। সে সামনে যেতে যাবে, ওই সময় তার পাটা পিছলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে চোখ দুটোকে চেপে বন্ধ করে নেয়। চোখ খুলে দেখে জাংকুক ওকে নিজের হাত দিয়ে চেপে ধরে নিয়েছে। কিছুক্ষণ দুজন ওভাবেই দুজনকে দেখছিল। বেশ কিছুক্ষণ পর তারা তাদের হুঁশে ফিরে আসে। হাই হিলে যখন তুমি কমফোর্টেবল না, তাহলে কেন পড়েছো? এমনিতে তো তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় কারোর সাথে ধাক্কা লেগে যায়, কোথাও আবার পড়ে যেতে চাও। হ্যাঁ, কে বলেছে আপনাকে দৌড়তে? আমি কি আপনাকে ডেকে নিয়ে এসেছি যে আমাকে ধরেন? আর আপনার এখন সময় কি করে হয়েছে আমার সাথে কথা বলার জন্য? আপনি তো খুবই ব্যস্ত মানুষ। আচ্ছা তাই বুঝি? আসার পর থেকে তো সবার সাথে কথা বলছো, শুধু আমি ছাড়া।
আমি তো ভাবলাম তুমি খুব বিজি। আপনি তো সবসময় একটু বেশি ভাবেন, তাই না? সেটাই স্বাভাবিক। তা আজকে আমার কথা শুনেই তো এখানে আসলে, তাই না? কি বলেছে আপনাকে যে আমি এখানে আপনার কথা শুনে এসেছি? ওই যে বললাম আপনি একটু বেশি ভাবেন, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসেছি। জাঙ্কুকের বেশ মজাই লাগছে তের পায়ে পা দিয়ে ঝগড়া করাটা। নর্মালি কেউ তার সাথে কথা বলার সাহসই পায় না, কিন্তু তেকে সে কিছুই বলতে পারছে না। কেন জানি ওর কাছে খুব ভালোই লাগছে তের কথা শুনতে। কি হলো, হা করে কি দেখছেন? শুনতে পারছেন তো আমার কথা? হ্যাঁ বলো, কি বলছো? ডিনার হয়েছে তোমার? এখনো হয়নি। আপনি করেছেন? আই এম ডান। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, দেন আমি তোমাকে তোমার বাড়ি ড্রপ করে আসবো। আপনি আমাকে বাড়ি ছেড়ে দিবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ ডিনার করে নাও, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না। গুমরামোকা একটা। কথাটা বলে তে দৌড়ে ওখান থেকে চলে আসে। কি কি বললে তুমি আমাকে? আমি গোমরামুখো? জাঙ্কুকের মুখে অজান্তে একটা হাসি চলে আসে। তারপর পার্টি শেষ করে জাঙ্কুক আর তে এক গাড়িতে আসতে লাগে। গাড়িতে আসতে আসতে মাঝে মাঝে জাঙ্কুক থেকে একটু একটু করে দেখছিল। আজ খুব খুশি মনে হচ্ছে তোমাকে? হ্যাঁ, আজকে আমি খুবই খুশি। তুমি জানি না কেন, জানেন আমার মন যখন খুব ভালো থাকে বা খুব খারাপ থাকে আমার গান গাইতে ইচ্ছে করে। ও তাই বুঝি? এটা তো ভালো কথা। তা একদিন আমাকে কি গান শোনানো যাবে? না, মোটেও না। আমার গান শুধু আমিই শুনতে পাই, আর কাউকে শোনাই না। তারপর তারা দুজন মিলে বেশ গল্প করে। তারা বাড়িতে চলে এসেছে। তো কালকে দেখা হচ্ছে তাহলে অফিসে? কি বলেছে? মোটেও না। আমি তো আজকে গিয়েছি শুধুমাত্র পার্টিটা এনজয় করার জন্য। মানে কি বলছো কি? তে এবার খুব হেসে ফেলে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে। তার হাসি যেন থামছেই না। তের হাসি মাখা মুখ দেখে জাঙ্কুকের মুখেও হাসি চলে আসে। আরে আপনি দেখি হাসতেও পারেন, সেটা তো আমার জানা ছিল না। আমি শুধু আপনাকে রাখতেই দেখেছি। আচ্ছা আমি আসলাম। আর হ্যাঁ, কাল আসবো অফিসে, আপনার চিন্তা করতে হবে না। তে ভেতরে চলে যায়। সারা রাত সে ঘুমাতে পারেনি। কোনো এক অজানা ভালো লাগা তাকে ঘিরে ধরেছিল। জাঙ্কুকের ক্ষেত্রেও তাই হয়েছে। জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না কেন ও শুধু তের কথাই ভেবে যাচ্ছে। কই, এর আগে তো এমন কিছু হয়নি কখনো। কেন এখন ওর কথা বারবার মনে পড়ছে? এভাবে দুজন রাতে একে অপরের কথা ভেবে সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা জাঙ্কুক ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। কি ব্যাপার জাঙ্কুক বাবা, কালকে কি সারা রাত তুমি ঘুমাওনি? কই মামুনি, কি যে বলছো না? ঘুমাবো না কেন? কালকে তো আমার খুব ভালো ঘুম হয়েছে। আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের হাতে মানুষ করেছি। আমার কাছে কিছু লুকানো অসম্ভব। কিছু অফিসের কাজ নিয়ে চিন্তা করছো নাকি অন্য কিছু? উফ লিসা মামুনি, তুমি যে কি বলো না, তেমন কিছুই না। ও হ্যাঁ, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তোমার বাবা ফোন করেছিল, তোমার বিয়ে নিয়ে কথা বলছিল। কি বললে? বিয়ে? আমার বিয়ে? বিয়ের কথা শুনে এত চমকানোর কি আছে? হ্যাঁ বিয়েই তো, আর যেটা সবাইকে করতে হবে। বলেছে ছেলের এখন বিয়ের বয়স হয়েছে। তুমি থামবে? সকাল সকাল এসব আবার শুরু করে দিও না তো, আমার কিন্তু ভালো লাগছে না। দেখেছো দেখেছো, ছেলের কি রাগ! বাবারে বাবা, মেয়ে যে কি করে সামলাবে কে জানে। জাঙ্কুক অল্প কিছু ব্রেকফাস্ট করে বের হয়ে যায় অফিসে যাওয়ার জন্য। সে গাড়িতে ড্রাইভ করছিল। মামুনি তো ঠিকই বলেছে, বিয়ে তো একদিন না একদিন সবাইকেই করতে হবে। কিন্তু আমি কেন এখন রাগ করছি? এসব কথা আমি কেন শুনতে পারছি না? কি হয়েছে কি আমার? আর কেনই বা কালকে সারা রাত আমি শুধু তের কথাই ভেবেছি? কেন ওকে আমার মন থেকে সরাতে পারছি না? কেন? আর এটা কেমন ফিলিংস আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর জাঙ্কুক এসে অফিসে পৌঁছায়। এসে দেখে তে ওখানে চলে এসেছে। সে জেহপের সাথে হেসে হেসে কথা বলছিল। তের হাতটা জেহপের কাঁধে রেখেছে, যেটা দেখার পর জাঙ্কুকের রাগ উঠে যায়। এমনিতেই তার মাথা গরম ছিল, এখন তো আরো বেশি হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে তেকে তার কেবিনে ডেকে পাঠায়। এই তো সবকিছু ঠিকই ছিল, আবার কি হয়ে গেল না? তাড়াতাড়ি যাতে, আজ ব্যাপারটা বেশ গরম আছে মনে হচ্ছে। স্যার রুমে ঢুকেই কেমন ছটফট করছিল। তুই কি কিছু করেছিস? আমি আবার কি করলাম? ধ্যান, ভাল লাগে না, সবসময় আমার দোষ খুঁজবে। তাই জাঙ্কুকের কেবিনে আসে, দেখে দরজাটা ওপেন করাই ছিল।
স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? এনি প্রবলেম? তোমার কি এখানে ছেলেদের ইমপ্রেস করার জন্য রাখা হয়েছে মিস দে? মানে কি বলছেন কি আপনি স্যার? মানে আমি দেখতেই পারছি, ইনফ্যাক্ট কাল থেকেই দেখছি যা হচ্ছে অফিসে, তাই বললাম। আপনি কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না স্যার। সত্যি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? তুমি আর যেহব কাল থেকে কি করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। স্যার, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, যেহব আমার খুব ভালো বন্ধু। আর আপনি কিসের ভিত্তিতে এইসব কথা বলছেন আমি জানি না। আর আমার আর যেহবের মাঝে যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা আমার পার্সোনাল ম্যাটার, তাতে আপনার কি? এটা একদম ঠিক বলেছে, এটা ওর পার্সোনাল ম্যাটার। আমি কেন এই ব্যাপারে ওকে জিজ্ঞাসা করছি? আর আমার এত রাগই বা কেন হচ্ছে? কি হলো স্যার, কিছু বলছেন না যে? আমি জাস্ট বলতে চাচ্ছি যে তুমি তোমার নিজের কাজের দিকে ফোকাস করো। এভাবে আড্ডা দিলে তুমি তোমার কাজটা ঠিকমতো করতে পারবে না। না স্যার, আসলে আপনি শুধু শুধু আমার উপর রাগ করতে ভালোবাসেন, আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? তের চোখের কোণে পানি চলে আসে। ওকে ওকে, আই এম সরি, কান্না করো না, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আর কখনো জিজ্ঞাসা করবো না। আপনি আমার সাথে সবসময় এমনটা কেন করেন একটু বলবে? আমার কি মন বলে কিছুই নেই? আমার কি কষ্ট হয় না? জাঙ্কুকের খুব ইচ্ছে করছিল তেকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে বোঝাতে, কিন্তু সেই বাধাটা এখন ওদের মাঝে আছে। ওদের সম্পর্কটা সেই জায়গায় এখন এসে পৌঁছায়নি। তারপরেও জাঙ্কুক তের কাছে এসে আলতো করে তের চোখের পানিটা মুছে দেয় এবং কেবিন থেকে বের হয়ে যায়। তারা দুজনে বাড়ি ফিরে আসে। তে সারা রাত তার চোখের পাতা এক করতে পারেনি। আর এইদিকে জাঙ্কুকেরও সেম অবস্থা। যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। আমি কেন এরকম ফিল করছি? আমি কি তাহলে তেকে ভালোবেসে? না না, এসব আমি কি ভাবছি? তে হয়তো আমাকে নিয়ে কিছু ফিল করে না, ও হয়তো যেহবকে পছন্দ করে না। এভাবে চলতে দেওয়া যাবে না। আমি এত দুর্বল না, আমাকে এর থেকে বের হতেই হবে। মামুনি, বাবা কোথায় আছে বলো তো? স্যার তো কালকে ব্যবসার কাজে লন্ডন গেলেন, আর যেতে যেতে বলেছে আমার এত বড় ব্যবসা, আমি আর কদিন পারবো এত কিছু সামলাতে। তুমি তো এসবের খোঁজখবরই রাখতে চাও না, আজ হঠাৎ কেন জিজ্ঞাসা করছো? তোমার আবার কি হলো? না, আমি বিজনেস নিয়ে কথা বলছি না। তুমি ওই দিন না বলেছিলে যে বাবা? ও, বুঝতে পেরেছি, তোমার বিয়ের কথা বলছো। আরে বাহ, তাহলে তোমার বিয়ের কথা মনে আছে? তুমি যে আজকাল কি নিয়ে ভাবছো আমি বুঝতেই পারছি না। তোমাকে আজকাল বোঝা বড় দায় হয়ে গেছে। বাবাকে বলে দিও আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আর আমাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, তোমাদের যা ভালো মনে হবে আমি তাতেই রাজি আছি। কথাটা বলে জাঙ্কুক অফিসে চলে যায়। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। একদিন তে অফিসে ঢুকতেই জাঙ্কুক তার হাতটা ধরে একটা রুমে নিয়ে আসে। আরে কি করছেনটা কি? আমার হাতে তো লাগছে, ছাড়ুন আমার হাত। এসবের মানে কি তে? মানে কিসবের মানে কি? 1 উইক ধরে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি মোটেও আপনাকে ইগনোর করছি না। আমি কিছু বুঝতে পারি না ভেবেছো? আমাকে দেখলেই তুমি এড়িয়ে যাচ্ছ, কথা বললেও উত্তর বেশি দিচ্ছ না, শুধু ইয়েস আর নো আনসার করছো। কেন করছো এটাতে? তুমি জানো আমি ইগনোর একদম সহ্য করতে পারি না। আপনার তো আমার কিছুই ভালো লাগে না, তাই চুপ করে থাকাটাই আমার সহজ বলে মনে হয়। আর হ্যাঁ, শুধু আপনি না, আপনার যাতে অসুবিধা না হয় তাই অফিসেও আমি এখন কারোর সাথে বেশি কথা বলি না। আমি কি তোমাকে এটা করতে বাধ্য করেছি তে? আমার যে তোমাকে হাসি খুশি দেখতেই ভালো লাগে। আপনার আমার এসব ভালো লাগে? হাসালেন আপনি আমাকে। তুমি কি সত্যিই কিছু বুঝতে পারো না তে? সত্যিই পারছো না? কি বুঝবো আমি? আমি তো শুধু আপনার রাগটাই দেখতে পেয়েছি, আর তো কিছু পাইনি। ঠিক আছে, যাও, আমার রাগটাই যখন দেখতে পেয়েছো তাহলে আমার রাগ নিয়ে বসে থাকো। প্লিজ তে, তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। সেই তো আমাকেও বুঝতে পারলেন না আপনি। ঠিক আছে স্যার, আমিও আর এইভাবে কাজ করতে পারছি না, আমিও যেতে চাই। তে ওখান থেকে চলে আসে এবং অফিসে যাওয়া অফ করে দিয়েছে। সে বাড়িতেই চুপচাপ বসে থাকে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। তাকে নিয়ে এবার তার মা বাবার খুবই টেনশন হচ্ছে। মেয়েটা কেমন চুপ হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। না, এবার আমাদের মেয়ের বিয়ের কথাটা ভাবা উচিত। কালকে আমার ফ্রেন্ড একটা প্রপোজাল দিয়েছিল, দেখি কথা বলে যদি পছন্দ হয় তাহলে। ও মা, কি বলছো? ছেলে কি করে? আমিও সবটা জানি না, তবে এইটুকুই জানি ছেলেটা নাকি অনেক ভালো। দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, এখন সে নিজে কাজ করছে। ছেলে তার বাবার সাথেই থাকে, ছোটবেলায় নাকি তার মা মারা গিয়েছিল। এত বড় বাড়ির ছেলেও আমাদের মেয়েকে কেউ পছন্দ করবে?
হবে না কেন? আমার মেয়ের মাঝে কেমন কমতে আছে। ও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, পড়াশোনাতেও অনেক ফার্স্ট, আর্ট কলেজে সে র্যাঙ্ক করেছে। আর শুনেছি ওনারা খুব ভালো মানুষ, কোনো চাহিদাও নেই ওদের। সে সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমাদের মেয়ের কথাও তো ভাবতে হবে। তুমি তের সাথে কথা বলে দেখো, ও যদি রাজি থাকে তাহলে আমি না হয় ওদের সাথে কথা বলবো, বা আমাদের মেয়েকে দেখে যেতে বলবো। ও কি শুনবে? সারাদিন তো মন খারাপ করে বসে থাকে, ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। কি যে হলো মেয়েটার, কতবার জিজ্ঞাসা করছি, কিছুই বলছে না। কি হয়েছে বাবা, তোমরা কি নিয়ে কথা বলছো? তে মা, তুই এসেছিস, ভালো হয়েছে। আয় আমার পাশে এসে বস, তোকে নিয়ে কথা হচ্ছিল। জানিস তোর বাবাকে একজন একটা সম্বন্ধ পাঠিয়েছে, ছেলেটা নাকি খুবই ভালো। আর জানিস তো মা, প্লিজ আমার এসব ভালো লাগছে না, এসব নিয়ে কোনো কথা বলবে না। এভাবে থাকলে কি চলবে মা? তোকে আমরা একদম জোর করব না, তোর ভালো না লাগলে না করে দিবি। আমার যে ভালো লাগবে না মা, যাকে ভালো লাগতো তাকে তো এই কথাটা বলতেই পারেনি, বা সেও আমাকে বলেনি। চাইলে তো সে আমাকে বলতে পারতো। কি মা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। আমি কিছু জানি না মা, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করতে পারো, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না। তে উঠে ওখান থেকে চলে যায় ওইদিকে জাংকুকদের বাড়িতে। জাংকুক, একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে, মেয়ের বাবা স্কুল টিচার। আমার ফ্রেন্ড এই কথাটা বলেছে, মেয়ে নাকি অনেক ভালো, দেখতে শুনতে অনেক সুন্দর, আমাকে ছবিও পাঠিয়েছে। এই নাও, তুমি চাইলে দেখতে পারো। বাবা, আমি তো বলেছি আমার কোনো পছন্দের ব্যাপার নেই, তুমি যা ভালো মনে করবে আমি তাতে রাজি আছি। তুমি যেদিন দেখতে যাবে আমাকে বলো, আমি রেডি হয়ে চলে আসবো। কিন্তু একটাবার মেয়ের ছবিটা তো দেখে নে, তোকে পছন্দ করতে হবে। তোর পছন্দ না হলে আমি তোকে জোরাজোরি করব না। বললাম তো বাবা, তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি তোমার আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি 1 সপ্তাহ পর সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। 1 সপ্তাহ পর আমরা মেয়ে দেখতে যাচ্ছি। তুমি বসো, আমি ফোনে কথা বলে আসছি। তোমাকে বোঝাতে পারলাম না আমি, তুমি তো বুঝলেই না আমাকে। তে চলে গেলে আমার থেকে অনেক দূরে, আমার ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে গেল। তুমি হয়তো আমাকে ভালোই বাসতে না, হয়তো জেহপের সাথে এখন ভালো আছো, কিন্তু আমি তো ভালো নেই। যদিও আমি বিয়ে করে তাকে নতুন করে ভালোবাসতে পারবো কিনা জানি না। জাংকুকের চোখে পানি চলে এসেছে, তার প্রথম ভালোবাসাটা তাহলে অসম্পূর্ণই থেকে গেল। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। তে তার রুমে সাজুগুজু করছিল। সে গোলাপি কালারের একটা শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, দেখতে বেশ মিষ্টি লাগছে। কিন্তু তের মনে কি চলছে একমাত্র সেই বুঝতে পারছে। তার বুকের ভিতরে ছটফট করছে। ও যে বুঝতে পারছে না মিথ্যের উপর নির্ভর করে কি কখনো সম্পর্ক গড়ে উঠবে। ও যে জাংকুককে ভালোবাসে। নিচে ছেলের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। কিছুক্ষণ পর তের মা এসে তাকে নিয়ে যায়। এখন সে ছেলের বাড়ির লোকেদের সামনে বসে আছে। ছেলে পক্কদের কাছে তেকে অনেক ভালো লেগেছে। তের মধ্যে কি চলছে একমাত্র সেই জানে। সে এখনো ছেলেকে দেখেনি। কি হলো, এভাবে মাথা নিচু করে বসে থাকবে? ছেলেকে দেখবে না? কথাটা শোনার সাথে সাথে তে সামনে তাকিয়ে দেখে জাংকুক তার সামনে বসে আছে। সে তো অনেক অবাক হয়ে যায় যে জাংকুক এখানে কি করে আসলো। আপনি আপনি এখানে কি করছেন? কেন মা, তুমি কি জাংকুককে চেনো? হাড়ে হাড়ে চিনি ওনাকে আমি, পচা লোক একটা, গোমরা মুখ কোথাকার। হ্যাঁ মানে আঙ্কেল, আসলে হ্যাঁ বাবা, ও আমাকে চেনে, ও আমার অফিসেই কাজ করতো। আরে তাই তো, তুমি তো একদিন আমার বাড়ি এসেছিলে তাই না? হ্যাঁ আন্টি, আমি এসেছিলাম। তে চুপ করে বসে আছে, সবার কথা শুনছে। তার মনের ভিতরে এখন আনন্দ, রাগ, অভিমান সব একসাথে কাজ করছে। তের মা তেকে জাংকুকের সাথে তার রুমে পাঠায় একসাথে কিছুক্ষণ কথা বলার জন্য। এইসবের মানে কি মিস্টার জিয়ন? হ্যাঁ, আপনি সবকিছু আগে থেকে জানতেন? না, আমি কিছু জানি না, এমনকি আমার তো কোনো ইন্টারেস্টই ছিল না। ও তাই বুঝি, আপনার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই মেয়ে দেখতে চলে এসেছেন? তে আবার তুমি ভুল বুঝছো, তোমাকে তো কিছুতেই বোঝাতে পারলাম না। তখন ঠিক করলাম বাবা যা বলবে তাই করব। ইনফ্যাক্ট বাবা বলেছিল মেয়ের ছবি দেখতে, আমি সেটাও দেখিনি, জাস্ট বাবার কথা রাখতে এসেছিলাম। আসার সময় তোমাদের বাড়ির কাছাকাছি আসতে দেখে আমি খুব অবাক হয়ে যাই, কিন্তু পরে সবটা বুঝতে পেরেছি এবং খুব ভালো লাগছিল। তখন খুব ভালো লাগছিল তাই না? পচা রাগে গোমরামুখ লোক একটা। আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো, তারপরে আপনি তো আমাকে সারা জীবন সন্দেহ করবেন। আমি তো আগেই বলেছি ওই দিন আমার ভুল হয়ে গিয়েছিল, আই এম সরি।
এবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? আপনি তো সব সময় শুধু রাগটাই করেন আমার উপর। কেন? আমি কি এতটাই খারাপ যে আমার উপর সবসময় রাগ করতে হয়? তুমি তো শুধু আমার রাগটাই দেখেছো, কখনো অন্য কিছু খেয়ালই করনি। কথাটা বলে জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসে, নিজের মুখটা একদম তের কাছে নিয়ে আসে। তে তো লজ্জায় লাল হয়ে গেছে। আরে আপনি আপনি কি করছেন এসব? জাঙ্কুক তের কপালে ছোট্ট করে একটা কিস করে বলে, তে আমি তোমাকে খুব ভালোবাসি। এতদিন অনেক চেষ্টা করেও কখনো বলতে পারিনি। আজ যখন সময় আরও একবার সুযোগ দিয়েছে আমাকে, তাহলে সেটা আমি হাতছাড়া করতে চাই না। উইল ইউ ম্যারি মি? তের ভিতরে আজ তো আনন্দের প্রজাপতি উঠছে। নিজের পছন্দের প্রিয় মানুষটা তাকে ভালোবাসে বলছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। তের তো মুখে কথাই ফুটছে না যে সেও তাকে বড্ড ভালোবাসে। তুমি কি আমাকে পছন্দ করো না তে? জানি আমি রাগের বশে তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক খারাপ বিহেভ করেছি, তাই আমাকে পানিশমেন্ট দিচ্ছ। আসলে জানো, ছোটবেলাতেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা কি সেটা কখনোই অনুভব করতে পারিনি, তাই আমি সত্যি মাঝে মাঝে অনেক ইমোশনলেস হয়ে যাই। তোমার কষ্ট হলে তুমি কাঁদতে পারো, কিন্তু আমার সেটা রাগের মাধ্যমে বেরিয়ে আসে। আই এম সরি তে, আমি হয়তো তোমায় অনেক দুঃখ দিয়ে ফেলেছি। তোমাকে এই বিয়ের জন্য কেউ জোর করবে না। আমি আসছি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই না বললেন যে আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসলে এত সহজে হাল ছেড়ে দিতে হয়? হাল আমি ছাড়তে চাই না, কিন্তু আমি তো কাউকে জোরও করতে পারি না। একজন তো আমাকে কিছুই বলেনি, তাহলে আমি কি করে বুঝবো যে সে আমাকে বিয়ে করতে চায় কি চায় না? তুমি আমাকে ভালোবাসো তে? এবার জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তার দু হাত দিয়ে তেকে তার সাথে জড়িয়ে নিয়েছে। হ্যাঁ, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তাই তো আর যে যাই বলুক না কেন, আপনি কিছু বললেই আমার যে খুব কষ্ট হতো। হঠাৎ করে তেকে তার মা নিচ থেকে ডাকছিল। তে জাঙ্কুকের কাছ থেকে সরে আসতে যাবে, কিন্তু জাঙ্কুক তেকে কিছুতেই ছাড়ছিল না। ইস, কি করছেনটা কি? ছাড়ুন আমাকে, মা ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? এতদিন পর মনের কথাটা বলতে পেরেছি, কি করে ছাড়ি বলো তো? নিচে যান, আমিও আসছি, মা ডাকছে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো। বেশ কিছুক্ষণ পর তারা দুজন নিচে চলে আসে। তাদের বিয়ের ডেট ফিক্স করা হয়। সামনের মাসের 15 তারিখ তাদের বিয়ে। দেখতে দেখতে সেই 15 তারিখটা এসে গেছে। আজকে জাঙ্কুক আর তের বিয়েটা বেশ ধুমধাম করেই করা হয়েছে। বিয়ে শেষ হওয়ার পর জাঙ্কুক থেকে তাদের বাড়ি নিয়ে যায়। থেকে খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে জাঙ্কুকের রুমে ঘুমটা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। তে অনেকক্ষণ যাবৎ জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তো এখনো এলো না, যার জন্য তে কিছুটা বিরক্ত হয়ে যায়। উফ, আর পারছি না, এই বজ্জাত ব্যাটা এখন আসছে না কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। এত ভারী জামা কাপড় পরে এতক্ষণ বসে থাকা যায়? কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে প্রবেশ করে। তারপর তে গিয়ে জাঙ্কুককে সালাম করতে নেয়, কিন্তু জাঙ্কুক তার আগে থেকে ধরে নেয়। তোমার জায়গা আমার পায়ে না তে, তোমার জায়গা হলো আমার বুকে। তো অভিমানে চুপ করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তে, তুমি কি আমার উপর রেগে আছো? এত সময় লাগে আসতে? হ্যাঁ, সরি জান পাখি, অনেকজনের ভিতরে ছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেছে। সকল কিছুই বুঝতে পেরেছি। আমার কাছে আপনি সবসময় দেরিতে আসবেন। জাঙ্কুক কিছু বলছে না, হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। কি জাদু করেছে বলো তো? আজকে তো আমার চোখ তোমার উপর থেকে সরছেই না। আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো? আমার বরটাকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই বুঝি? মিস্টার গুমরামুখো। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসে এবং তার ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। ধীরে ধীরে রাত বাড়তে থাকে, ওদের ভালোবাসা আর গভীরে যেতে থাকে। দুজন দুজনকে তাদের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে। যত রাগ, অভিমান, ঝগড়া হয়েছিল, এই সব কিছুর অবসান ঘটেছে। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে।